দেশের বিমান চলাচল নিরাপদ ও কার্যকর করতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার। সকালে বিমানবন্দর প্রাঙ্গণে নতুন এই কেন্দ্রের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী আফরোজা খানম। অনুষ্ঠানে মন্ত্রী জানান, এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের মাধ্যমে দেশের আকাশপথে ফ্লাইট পরিচালনা আরও সমন্বিত, নিরাপদ ও সময়োপযোগী হবে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। একই সাথে বাড়বে আধুনিক প্রযুক্তির ব্যবহার। চার বছরের বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। কয়েক দফা আলোচনায় বসলেও স্থায়ী যুদ্ধবিরতি এখনো অধরা। দর্শক, এ নিয়ে আরও জানাতে রাশিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক মাহমুদ, রাশিয়া ইউক্রেন যুদ্ধের 4 বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনো যুদ্ধ থামছে না। কারণ হিসেবে আপনার কাছে কি তথ্য আছে এবং যুদ্ধের বর্তমান পরিস্থিতি কি জানাবেন আমাদের? ধন্যবাদ। ঠিক যেটা বলছেন, ৪ বছরের বেশি সময় ধরে যুদ্ধটি চলমান রয়েছে। তবে এই বর্তমান সময়ে এসে যুদ্ধটি শুধু প্রযুক্তির উপর নির্ভর করে চলছে, মূলত ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের উপর নির্ভর করছে এবং ২ দেশের পক্ষ থেকেই আ ড্রোন হামলা হয়ে থাকে, ক্ষেপণাস্ত্র হামলা হয়ে থাকে। কিন্তু সম্মুখ যুদ্ধের প্রভাব আসলে এই মুহূর্তে খুব একটি নেই। আর আরেকটি বিষয় হচ্ছে, যুদ্ধটি আসলে এই মুহূর্তে রাশিয়ার যে ভূখণ্ডের মধ্যে যুদ্ধের আ কি সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কিছু যুদ্ধের প্রভাব রয়েছে। এর বাইরে কিন্তু ঠিক রাশিয়ার যে ভিতরের দিকগুলো রয়েছে, ভিতরের অংশগুলো রয়েছে, সেদিকে কিন্তু আসলে ইউক্রেনীয় বাহিনী বা ইউক্রেনীয় বাহিনীর যে ড্রোন গুলো রয়েছে, সেগুলো আসলে পৌঁছানোর খুব একটা সক্ষমতা নেই এবং খুব বিচ্ছিন্নভাবে ২-১টি হামলা হয়ে থাকে রাশিয়ার অভ্যন্তরে। তবে মূলত যুদ্ধটি এখন ইউক্রেন ভূখণ্ডেই চলমান রয়েছে এবং আ যেটি বলা হচ্ছে যে এই সম্মুখ যুদ্ধ প্রায় ২ দেশেরই লোকবল সংকট রয়েছে। যেজন্য সম্মুখ যুদ্ধ আসলে এই মুহূর্তে খুব একটা প্রভাব নেই। সেটি শুধুমাত্র ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের উপর নির্ভর করে চলছে। আরেকটি বিষয় হচ্ছে, এই যুদ্ধটি এখন আ যেখানে এই যে লোকবলের সংকটটি রয়েছে, এই লোকবলের ২ দেশের মধ্যেই এবং সেখানে এই সুযোগে বিভিন্ন দেশের নাগরিকরা এই যুদ্ধে জড়িয়ে যাচ্ছেন। যেমন আমাদের দেশের সাথে আমাদের বাংলাদেশী সহ অনেক দেশের নাগরিকরা রাশিয়ার হয়ে যুদ্ধ করছেন সম্মুখ সারিতে এবং প্রতিনিয়ত হতাহত হচ্ছেন। যুদ্ধটি মূলত যে এখন যে যুদ্ধ বন্ধের জন্য বেশ কয়েক দফায় আলোচনা হয়েছিল, কিন্তু আসলে যুদ্ধ বন্ধ হওয়ার এখন পর্যন্ত কোনো কার্যকরী আলোচনা হয়নি। যেখানে মূলত রাশিয়ার পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যে যুদ্ধের যে মূল আ যে কারণগুলো রয়েছে, সেগুলো যদি রাশিয়ার এবং রাশিয়ার যে দাবিগুলো রয়েছে, সেই দাবিগুলো যদি মেনে নেওয়া হয় এবং রাশিয়া ইউক্রেনের যে অংশটি আছে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে, প্রায় ইউক্রেনের ১/৩ অংশ, সেটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে এবং সেটি রাশিয়ার কেই রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে হবে। এটি রাশিয়ার একটি বড় দাবি, যেটি ইউক্রেন এবং ন্যাটোভুক্ত পশ্চিমা দেশগুলো এই শর্তগুলোতে রাজি না হওয়াতেই মূলত যুদ্ধটি আসলে এখনো বন্ধ হওয়ার জন্য কোনো প্রক্রিয়া হচ্ছে না। তবে আ এই এই আলোচনার মধ্যেও বেশ কয়েকবারই খুব একটা সম্ভাবনা দেখা দিয়েছিল যে যুদ্ধ হয়তোবা আর বন্ধ হবে। কিন্তু তা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। কারণ রাশিয়া তাদের সিদ্ধান্তে অনড় রয়েছেন। বিশেষজ্ঞরা আরো বলছেন যে বন্ধের পিছনে একটি আ আ যুদ্ধ বন্ধের যে বিশেষজ্ঞরা বলছেন যে
ইউক্রেন এবং যে নেটোভুক্ত দেশগুলো রয়েছে তারা আসলে যুদ্ধটি বন্ধ করতে চায় না। তারা এই সংঘাতটিকে আরো দীর্ঘায়িত করতে চাচ্ছে। সেখানে তাদের যুদ্ধের তাদের ভূরাজনৈতিক দিকটি সেখানে রয়েছে। সেইসব দিকগুলো বিবেচনা করে তারা তাদের যুদ্ধ বন্ধে খুব একটা আগ্রহ নেই। এটি রাশিয়ার পক্ষ থেকে বারবারই অভিযোগ করা হয়েছে। আহ, আহ, অপ- অপরপক্ষে ইউক্রেন এবং এই নেটোভুক্ত দেশগুলোর পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যে রাশিয়া যুদ্ধ বন্ধ করতে চাচ্ছেন না। কারণ সেখানে রাশিয়া ইউক্রেনের আরো বড় অংশ নিজেদের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন। বিষয়টি আসলে এই এই মুহূর্তে যে এর প্রভাবে যে অর্থনৈতিক সংকট, সারা বৈশ্বিক সংকট রয়েছে, যদিও রাশিয়ার অভ্যন্তরে রাশিয়ার সরকার থেকে বারবারই বলা হয়েছে তারা যুদ্ধে এবং নিষেধাজ্ঞা যেগুলো রয়েছে রাশিয়ার বিপক্ষে সেগুলো তারা আহ, ইতিমধ্যেই তারা সেগুলা ওভারকাম করেছেন এবং রাশিয়ার এই গত অর্থ বছরে জিডিপি 4.1% জিডিপি বৃদ্ধি পেয়েছে। তবে এই সবকিছুর মধ্যেও কিন্তু মুদ্রাস্ফীতি একটি বড় অংশ রয়েছে রাশিয়াতে, এবং রাশিয়ার উপর যে স্যাংশন রয়েছে, যে নিষেধাজ্ঞা রয়েছে রাশিয়ার এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ সব মিলিয়ে 30,000-এর উপরে স্যাংশন রয়েছে রাশিয়ার উপরে। এবং এর বাইরে ব্যাংকিং যে সেক্টর গুলো রয়েছে, ব্যাংকিং সেক্টরে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে। তো সব মিলিয়ে এই নিষেধাজ্ঞাগুলো রাশিয়া কিন্তু কাটিয়ে উঠেছে, রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই যে যুদ্ধের যে চারটি ইউক্রেন যে চাচ্ছে যে নেটোতে অন্তর্ভুক্ত হওয়া এবং নেটোভুক্ত দেশগুলো নিরাপত্তা চাচ্ছে রাশিয়ার অভ্যন্তরে, সেটি রাশিয়া কোনোভাবেই মেনে নিবে না এবং এটি রাশিয়ার একটি বড় দাবি। কিন্তু এই দাবিগুলো আসলে ইউক্রেনীয় বাহিনী এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পক্ষ থেকে যেহেতু তারা একমত হতে পারছে না, সেজন্য যুদ্ধটি আসলে বন্ধ হওয়ার তেমন কোনো সম্ভাবনাও নেই এবং সেটি চলমান রয়েছে মূলত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উপর ডিপেন্ড করে। কিন্তু এর মধ্যে যেটি বলা হচ্ছে, আমরা বারবারই এর আগেও বলেছি, আমাদের বাংলাদেশের বহু নাগরিক এই যুদ্ধে অংশগ্রহণ করছেন এবং প্রতিনিয়ত তারা হতাহত হচ্ছেন। সম্প্রতি আমরা জানতে পেরেছি রাশিয়ার একটি হসপিটালে বেশ কিছু বাংলাদেশি নাগরিক যুদ্ধে আহত হয়ে সেখানে রয়েছেন এবং তারা তারা তাদের যুদ্ধ থেকে কোনোভাবে তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য তারা চাচ্ছেন। কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে দূতাবাসের সাথেও কথা বলেছি। বাংলাদেশ দূতাবাস যিনি বলেছেন যে এটি তারা কিন্তু নিজেদের ইচ্ছায় যুদ্ধে জড়িয়ে যাচ্ছে, অর্থের লোভে এবং রাশিয়ার নাগরিকত্ব পাওয়ার লোভে তারা যুদ্ধে জড়িয়ে যাচ্ছেন। তো মূলত এইভাবেই এখন যুদ্ধ চলমান রয়েছে। বিভিন্ন দেশের নাগরিকরা যুদ্ধে জয়েন করছেন, আফ্রিকা অঞ্চলের নাগরিকরা জয়েন করছেন, কিন্তু যুদ্ধ বন্ধে আসলে তেমন কোনো এখনো উদ্যোগ আর দেখা যাচ্ছে না। এই মুহূর্তে যে মধ্যপ্রাচ্যে যে চলমান সংকটটি রয়েছে, সেই সংকটটির আড়ালে আসলে এই রাশিয়া ইউক্রেনের যে আলোচনাটি রয়েছে সেটি তেমন কোনো অগ্রগতি আর হচ্ছে না এখন পর্যন্ত। যার কারণে অনেকটা আড়ালে চলে গেছে এই মুহূর্তে যুদ্ধের বিরুদ্ধে আলোচনাটি। তবে এর মধ্যে তারেক, আপনাকে ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। দর্শক, রাশিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী তারেক মাহমুদ, জানাচ্ছিলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতি।